শিক্ষার্থী, মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি উজ্জ্বল চন্দ্র সরকার, প্রভাষক পদার্থবিজ্ঞান, মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে, ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞানের উল্লেখযোগ্য টপিকের মধ্যে একটি হচ্ছে বিজ্ঞানী পিয়ারে ফার্মাট এর নীতি। বিজ্ঞানী পিয়ারে ফার্মাট 1850 খ্রিস্টাব্দে নীতিটা দেখা। তিনি বলেন যে আলোকরশ্মি সর্বদাই ক্ষুদ্রতম পথ অনুসরণ করে চলে। অর্থাৎ আমরা 19 যদি একটু বলে থাকি যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, অর্থাৎ আপতন কোণ আই, প্রতিফলন কোণটা হচ্ছে এখানে আর। এই যে দর্পণের ক্ষেত্রে আমরা আজকে জানব বিজ্ঞানী পিয়ারে ফার্মাট এর একটা উল্লেখযোগ্য নীতি দিয়েছে, সেই নীতি সম্পর্কে আজকে আমরা জানব। তোমরা অবশ্যই ক্লাসটা খুব ভালোভাবে পড়ো। ফার্মাটের নীতি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলোকরশ্মি যখন প্রতিফলন অর্থাৎ প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে চলে। আমরা এখানে বলবো প্রতিফলনটা হয় সাধারণত দর্পণ, অর্থাৎ দর্পণে প্রতিফলনটা আমরা দেখি। আর প্রতিসরণ হয় যখন মাধ্যম চেঞ্জ হয়ে যায়, যেমন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি যদি প্রবেশ করে, অর্থাৎ আলোকরশ্মি যদি ঘন মাধ্যমে যায় সাধারণত এভাবে যাওয়ার কথা, তো অবিলম্বের দিকে সরে আসে। তাহলে দেখি এখানে আপতন কোণ বড় হয়, প্রতিসরণ কোণটা ছোট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে জানি আই বড় আর ছোট। আর দর্পণের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আলোকরশ্মি কোনো দর্পণ পৃষ্ঠে আপতিত হলে যে কোণে আপতিত হয় অর্থাৎ সেই কোণে প্রতিফলিত হয়। অর্থাৎ এখানে আমরা জানবো আই ইকুয়াল টু আর। বিজ্ঞানী পিয়ারে ফার্মাট তিনি বলেন যে আলোকরশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে চলে, কোন সমতল পৃষ্ঠে অর্থাৎ মেনে সমতল পৃষ্ঠটা এখানে একটা দর্পণ, সমতল দর্পণ। মূলত সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, অপরটি হলো গোলীয় দর্পণ। সমতল দর্পণটা সদা থাকবে এই দর্পণের পৃষ্ঠে আপতিত হয়ে, অর্থাৎ এই দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত যখন হবে তখন প্রতিফলন বা প্রতিসৃত হয়ে সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করবে। অর্থাৎ আলোকরশ্মি সর্বদাই কি পথ অনুসরণ করবে? ক্ষুদ্রতম। এখানে পয়েন্ট মনে রাখবে, আলোকরশ্মি সর্বদাই ক্ষুদ্রতম পথ অনুসরণ করবে। এইটা অল্টারনেটিভ এটা হিসাবে তোমরা লিখতে পারবে। আলো সর্বদা এমন পথে চলে, অর্থাৎ আলোক রশ্মি আমরা জানি আলোক পথ সর্বদা সরল পথে চলে। আলো অর্থাৎ বক্রতার সরল পথে যে আলো চলে, আলো সর্বদা এমন পথে চলে যে পথে চললে তার সর্বাপেক্ষা কম সময় লাগে। অর্থাৎ সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করবে, সেই পথে তো মানুষ খুব দ্রুত যেতে পারবে। তাহলে আলো ঠিক সেই ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। হ্যাঁ, এই জন্য সুপ্রিয় শিক্ষার্থী, ফার্মাট এর নীতিতে আমরা জানি আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এই চিত্রের মাধ্যমে সেটা আমরা দেখাবো যে আপতন কোণ সমান প্রতিফলন কোণটা কিভাবে এলো। এখন আমি একটা সমতল দর্পণ আর্ট করেছি, বললাম এই দর্পণের দূরত্ব হলো ডি দূরত্ব। তাহলে সমতল দর্পণের উপর আমি একটা অবিলম্ব আর্ট করলাম ও এর। দর্পণ থেকে আমি দর্পণকে দুটা ভাগে বিভক্ত করলাম, একটা হচ্ছে অবিলম্ব থেকে বাম সাইড অর্থাৎ ও এম, আর অবিলম্ব থেকে যদি ডান সাইড বলি তাহলে ও এম ড্যাশ। আমি যেহেতু বলেছি দর্পণের দূরত্বটা ডি, আমি যদি ও এম পর্যন্ত এক্স দূরত্ব ধরি তাহলে পরবর্তীতে থাকে ডি মাইনাস এক্স। অর্থাৎ আমরা যদি এখানে দুটো ত্রিভুজ পেয়ে গেলাম, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রথম ত্রিভুজ, এটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজ।
এই প্রথম এবং দ্বিতীয় ত্রিভুজ নিয়ে আমরা যে কাজটা করব সেটা হলো প্রথম ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কোণের বিপরীতে হয় লম্ব। তাহলে ধরলাম আমি এটা হচ্ছে লম্ব ধরলাম, এই কোণের বিপরীতে যদি লম্ব হয় তাহলে এইটা হবে ভূমি আর এইটা হবে অতিভুজ। ঠিক অনুরূপভাবে আমরা এটা যদি লম্ব বিবেচনা করি তাহলে এটা আসবে ভূমি আর এইটাকে আমরা ধরবো অতিভুজ। এইভাবে যদি আমরা দুটা ত্রিভুজকে কল্পনা করি তাহলে এই ত্রিভুজের মান থেকে আমরা এর প্রতিপাদকটা করতে পারব। তাহলে আমরা দেখছি যে প্রথম ত্রিভুজের জন্য BO অথবা OM এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা একটু কল্পনা করি sin আর I1 হচ্ছে এখানে আপতন কোণ, sin এখানে আপতন কোণ, দ্যাট মিন্স sin I আমি ব্যবহার করেছি sin অর্থাৎ লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব এবং অতিভুজ যদি হয়ে থাকে তাহলে এই ত্রিভুজের লম্বটাকে আমি দিয়েছি x এবং অতিভুজটা এখানে হচ্ছে l, তাহলে x ডিভাইডেড হচ্ছে l, দ্যাট মিন্স হচ্ছে l1। প্রথম দূরত্ব তাই আমি এখানে 1 দিয়েছি। এখন আমরা পিথাগোরাসের সূত্র যদি বসাই, এই সমীকরণটাকে যদি আমি পিথাগোরাসের সূত্র আকারে নেই তাহলে আমি দেখব যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ারকে আমরা যদি এখানে l1 ব্যবহার করি তাহলে স্কয়ার করলাম, করার পরে আমাদের আসবে রুট ওভার, রুটকে আমি হাফ আকারে নিতে পারি তাহলে 1/2। অর্থাৎ এই পর্যন্ত যদি প্রথম সমীকরণ আসে অনুরূপভাবে আমরা দ্বিতীয় সমীকরণটাও নিতে পারি। তাহলে আলোকরশ্মি আপতিত হয়ে বিভেদ তলে যখন আমরা পড়ছে অর্থাৎ তলে যখন পড়ছে সমতল পৃষ্ঠে সেক্ষেত্রে প্রতিফলিত হলো r কোণ, অর্থাৎ সেইখানে আমি sin r ব্যবহার করলাম। তাহলে r যখন ব্যবহার করলাম তাহলে আমরা পেলাম কি লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। লম্ব ডিভাইডেড অতিভুজ যদি হয় তাহলে d - x ডিভাইডেড l। এখন d - x এই যে l2 এই l2 মানটা আমরা এখানে বসাতে পারি। তাহলে l2 আমরা পিথাগোরাস থেকে আবার পেয়েছি, পিথাগোরাসের ঠিক এই রকম অঙ্কটা পিথাগোরাসের উপর করে আমরা এখানে বসাবো। তার মানে আমি এখানে পাইতেছি হচ্ছে d - x হোল স্কয়ার h2 হোল স্কয়ার তারপরে হাফ পাইতেছি। অর্থাৎ আমরা কি পেলাম, এই দুটি দৈর্ঘ্য পেলাম। তাহলে আলোর প্রথম পদ যোগ হলো আলোর দ্বিতীয় পদ, প্রথম এবং 0। আমাদের মোট দৈর্ঘ্য অর্থাৎ আলোক পথের প্রথম দৈর্ঘ্য এবং দ্বিতীয় দৈর্ঘ্য এটা যদি যোগ করি তাহলে মোট দৈর্ঘ্যটা হবে l1 প্লাস l2। অর্থাৎ আমরা যদি এই l1 প্লাস l2 কে d ডিভাইডেড dx অর্থাৎ dl ডিভাইডেড dx এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের মোট যে অন্তরীকরণটা আসবে টোটাল অন্তরীকরণটা যদি শূন্য আকার আসে তাহলে dl ডিভাইডেড dx ইকুয়াল টু যদি 50 হয় অর্থাৎ যেহেতু সরল পথে চলে ক্ষুদ্রতম পথে চলে সেক্ষেত্রে যদি আমরা অন্তরীকরণটা l এর সাপেক্ষে করি অর্থাৎ x অক্ষ দিয়ে l এর মান দ্যাট মিন্স হচ্ছে l1 প্লাস হচ্ছে l2, আমরা l এর মানটা পেলাম l1 প্লাস l2 এখান থেকে নিব, এটাকে দুটো ভাগে বিভক্ত করব, বিভক্ত করার পরে l1 মানে আমরা জানি হলো x² প্লাস h1 হোল স্কয়ার, h1 হোল স্কয়ার ইনটু হাফ প্লাস dx এর মানটা আমরা l2 থেকে পেয়ে গেলাম। মজার বিষয় যখন আমরা এই পর্যন্ত আসবো অর্থাৎ এই সমীকরণ পর্যন্ত যখন আমরা আসবো তখন যে কাজটা করতে হবে আমাদের একটা অন্তরীকরণের সূত্র মুখস্থ রাখতে হবে। অন্তরীকরণের সূত্রটা কি সেটা দেখো, d ডিভাইডেড dx x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n - 1। অর্থাৎ এই একটা সূত্রের উপর বেস করে আমরা এই টোটাল অন্তরীকরণটা করতে পারব। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম অন্তরীকরণ আমরা যদি এইটাকে x কল্পনা করি তাহলে কি n x টু দি পাওয়ার n - 1 n টোটাল x টু দি পাওয়ার অর্থাৎ n সামনে আসবে আর x টু দি পাওয়ার n - 1 হবে, তাহলে হাফ মাইনাস 1 মানে হচ্ছে -1। আর এইটার সাথে এখানে আবার দেখব এখানে তো x নাই, তো যখন এটা আমরা হাতটা উঠালাম তখন দেখলাম এখানে x স্কয়ার আছে, x স্কয়ার অন্তরীকরণ করলে আবার কি হয় 2x। আবার যেহেতু এখানে x নাই তাহলে এই কনস্ট্যান্ট সংখ্যা অর্থাৎ x না থাকলে এটা কি হয়ে যাবে 0, চলক না থাকলে যার সাপেক্ষে আমি অন্তরীকরণ করছি সেটা যদি না থাকে তাহলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা মাইনাস হাফ পেলাম ইনটু x পেলাম। তাহলে আমরা এখান থেকে আমরা নিতে পারি কি x ইনভার্সটা নিচে আসবে x² প্লাস হচ্ছে a²
হোল স্কয়ার। তাহলে আমরা এই ফাংশন থেকে এটা পাবো। এবার প্লাস এই ফাংশনটা একই, আমরা প্রথমে এটাকে x কল্পনা করব, এটাকে x কল্পনা করলে তাহলে হাফ আগে আসবে x হাফ, তারপরে আমরা দেখব যে হাফ মাইনাস 1 অর্থাৎ n মাইনাস 1 সূত্র। কিন্তু এখানে হাতটা যখন উঠালাম তখন দেখলাম যে এখানে আমাদের x নাই, আছে কি d। তাহলে এর মধ্যে আবার একবার অন্তরীকরণ হবে, এই টোটালটাকে আবার x কল্পনা করলে এটা হবে 2x। এইটাকে আবার যখন আমি ছেড়ে দিলাম তখন দেখতেছি d, d তো চলক না, তাহলে এখানে এটা আমার 0 হয়ে যাবে। তাহলে পরের স্টেপে এটা 0 হয়ে যাবে, আর x কে যে অন্তরীকরণ করব, x কে অন্তরীকরণ করলে হয় -1। আর এই কনস্ট্যান্ট সংখ্যা আবার কি হয়ে যাবে 0। অর্থাৎ এই ফাংশনটা আমাদের একটু ক্রিটিক্যাল। তুমি আবার চিন্তা ভাবনা করো যে এইটাকে প্রথমে হাফ সামনে নিয়ে আসবো, হাফ যখন সামনে আসবে হাফ -1, এবার হাতটা উঠালাম, দেখলাম যে এর মধ্যে আবার অন্তরীকরণ হবে, তাহলে সেটা হলো 2x। আবার পরের স্টেপ অন্তরীকরণ হবে d, d তে অন্তরীকরণ 0 আর x অন্তরীকরণ করলে হয় -1। এখানে এই মাইনাসের কারণে এখানে মাইনাস হয়েছে, মূলত x কে অন্তরীকরণ করলে হবে 1, x কে অন্তরীকরণ করলে আবার কি হয়ে যাবে 0। তারপরে 2 কেটে দিব, তাহলে আমার -1/2 চলে আসবে উপরে, কারণ দেখো যে হাফ -1 লসাগু 2, তাহলে 1 - 2 -1/2, এই জন্য আমাদের এখানে -1 চলে আসে। অনুরূপভাবে তাহলে এই মাইনাসটা সামনে আসবে, প্লাসে মাইনাসে, এখানে মাইনাসে প্লাসে আমাদের মাইনাস হয়ে যাবে, আর এটা উপরের সংখ্যা d - x, আর ইনভার্সটা নিচের সংখ্যা, তাহলে থাকবে কি d - x হোল স্কয়ার h2 হোল স্কয়ার, তার উপরে আমাদের হাফ থাকবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এই রকম একটা ফাংশন আমাদের চলে আসছে। তাহলে x l1 মাইনাস d - x l2, এই টোটালটা মানে আবার l2। যেহেতু আমি বলেছি ddl = 0, তাই তোমরা অবশ্যই একটু খেয়াল করো। তাহলে এটা 0 থাকলে এই সাইডে = x l1 d - x l2 d - x l2, এই ক্ষেত্রে মাইনাস টা বার করে দেব, প্লাস হয়ে যাবে, তাহলে হবে x l1 d - x l2। এরপরে এই x ডিভাইডেড l1 মানে আমি লিখেছিলাম sin i, আর d - x l2 ইকুয়াল টু লিখেছিলাম sin r। এবার sin আর sin কেটে দিলে i ইকুয়াল টু r। এইভাবে আমরা যদি এটাই হচ্ছে আলোর ক্ষুদ্রতম পথ অনুসরণ অর্থাৎ আপতন কোণ সমান প্রতি ফলন কোণ, যেটা বিজ্ঞানী পিয়ারে ফার্মার 1850 খ্রিস্টাব্দে এই নীতিটা তিনি দিয়েছেন। আলো যে ক্ষুদ্রতম পথ অনুসরণ করেন তার একটা নীতি তিনি দেখাইছেন। এই নীতির উপর বেস করে তোমাদের দর্পণ ক্যাটাগরি আছে। দর্পণ তোমাদের জানতে হবে যে দর্পণটা আসলে কি, দর্পণ কত প্রকার, দর্পণ আসলে 9 যে বেসিকটা, এগুলো আমরা অবশ্যই জানবো। আর পরবর্তী ক্লাসে তোমাদের পর্যায়ক্রমে এই অধ্যায়ের ক্লাসগুলো তোমাদের নেওয়া হবে। সে পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।